বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে এমন সময় আগে খুব কমই এসেছে যখন একজন সাংবাদিক শুধুমাত্র ইতিহাস ও সংবিধান নিয়ে কথা বলার কারণে সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার হন। আর এই ঘটনায় ঘটেছে ঠিক তখনই যখন দেশের অভ্যন্তরীণ বা অন্তর্বর্তী সরকার দাবি করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে আনছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি শান্তিপূর্ণ গোল টেবিলের আলোচনা চলছে। বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান এবং নাগরিক অধিকার। অংশ নিচ্ছেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, যিনি জনপ্রিয় ইউটিউব চ্যানেল মানচিত্রের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ ভিতরে প্রবেশ করে একদল উগ্রপন্থী কর্মী, যাদের অনেকে জামাত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত বলে চিহ্নিত। তারা স্লোগান দেয়, এই সভা শেখ হাসিনার দোসরদের, ইউরোপ বিরোধী শক্তিকে ধ্বংস করো। সাংবাদিক পান্না ফোন করেন থানায়, পুলিশ যেন আসে এবং হামলা থামায়। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন পুলিশ আসে, তারা হামলাকারীদের না ধরে উল্টো আলোচনা সভায় উপস্থিত 16 জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে জানা যায় তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন 2009 এর অধীনে মামলা। অভিযোগ, অন্তর্বর্তী সরকার উত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকা। একজন সাংবাদিকের বিরুদ্ধে এই আইনে অভিযোগ, তাও শুধুমাত্র একটি সভায় বক্তব্য রাখার কারণে। এমন নজির বাংলাদেশে আগে দেখা যায়নি। সাংবাদিক সংগঠনগুলো একযোগে বলছে এটি একটি রাজনৈতিক প্রভাবিত মামলা। এবার আন্তর্জাতিক মহল সবল হয়েছে। এই বিবৃতি প্রকাশ করেছে আরএসএফ, রিপোর্টার্স উইথ বর্ডার্স। আরএসএফ একটি বিবৃতি প্রকাশ করেছে, সাংবাদিক পান্না গ্রেপ্তারে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ছে বলে ইঙ্গিত দেয়। আরো বলা হয়, শুধুমাত্র মত প্রকাশের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করা গণতন্ত্রের মূল্য পরিপন্থী। আরএসএফ এর দক্ষিণ এশিয়া প্রধান সলিয়া মার্শিয়া বলেন, পান্নার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবাদিকদের ভয় দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার বন্ধ করতে হবে। জনাব শেখ ফরিদ আমাদের সাথে আছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং ব্লগার। জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন যে সাংবাদিক পান্নাকে গ্রেপ্তার করার বিরুদ্ধে আরএসএফ তার একটা বিবৃতি দিয়েছে, সেটার উপরে একটা নিউজও হয়েছে। সেই নিউজটা যদি আমরা একটু দেখি এবং দর্শককে দেখাই। আরএসএফ বিবৃতি, ইউনূস সরকারের ষড়যন্ত্রী। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার গ্রেপ্তার। আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার বলেছে, গণতন্ত্র বিপন্ন, স্বৈরতান্ত্রিকরা মত প্রকাশে দমন করছে। তারপরে যে রিপোর্টগুলো আছে মোটামুটি আমি আপনাদেরকে বলেছি সেই বিষয়ে। তো এখন আপনার কাছে একটা প্রশ্ন আমার থাকবে, আরএসএফ এর যে বিবৃতি দিয়েছে ইউনূস সরকার স্বৈরতান্ত্রিক, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ইউনূস সরকার যে স্বৈরতান্ত্রিক, এটা তো আরএসএফ কে বলতে পারে না, বাংলাদেশে এখন সবাই জানে। শুধু স্বৈরতান্ত্রিক বললে ভুল হবে। বাংলাদেশের ইতিহাসে এমন স্বৈরাচার ছিল না এবং ভবিষ্যতে হবে না। কারণ হচ্ছে, যার কোনো রাজনৈতিক দল নাই, সেই ব্যক্তিটি এত বড় স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছে যে আমরা একটু কল্পনাও করতে পারি না। এখন যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়ও থাকতো, 32 নম্বর বাড়ি ভাঙা হতো না, সম্ভবই হতো না। এখন যদি বিএনপিও ক্ষমতায় থাকতো, বাংলাদেশের প্রায় 250 থেকে 300 সাংবাদিক জেলে থাকতো না। অসম্ভব। আপনি তো বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে না, শুধু এটা পৃথিবীর কোনো ইতিহাসে নাই 230 জন থেকে শুরু করে 300 জন, এখন সম্ভবত 300 জন পূরণ হয়ে গেছে, 300 জনের মতো সাংবাদিক আপনি বন্দী করে রেখেছেন। এটা অসম্ভব একটা ঘটনা। একটা মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়েছে, সেখান থেকে আপনি একজন বয়স্ক মানুষ, যাদের কারো বয়স 80, কারো বয়স 70, কারো বয়স 75, এবং সাংবাদিক পান্না ভাই, তাকে গ্রেপ্তার করা হলো কেন? যে তিনি নাকি সেখানে সন্ত্রাস করতে গিয়েছেন। কি হাস্যকর যুক্তি! মানে কিরকম বিস্ময়কর, হাস্যকর এবং কি বলবো আর, মানে প্রতিহিংসা পরায়ণ হলে এই কাজটা করতে পারে। কার্জন নামে, আমি তার পূর্ণ নাম ভুলে গেছি, তার নামের শেষ অংশ কার্জন, একজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সেখানে ছিলেন, যিনি সংবিধান নিয়ে কথা বলতে গিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন আইনে? সন্ত্রাস দমন আইনে। তারা নাকি সন্ত্রাসবাদ করতে গেছে এখানে। শেষে তো একজন লিখেছেন যে বাংলাদেশে কি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে সন্ত্রাসবাদ? কি অদ্ভুত ব্যাপার! মানে এমন একটা সময় এসে যে, সেই ডক্টর হুমায়ুন আজাদের ভাষায় যদি বলি, যে বাংলাদেশে এমন একটা সময় আসবে যখন মুক্তিযোদ্ধাদের তারা দেশবিরোধী বলে সাজা দেবে। তাই হচ্ছে এখন দেশে। যেটার জনক, যেটার পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনূস ওরফে আদম ব্যাপারী, তিনি এই দেশে বিভিন্ন তার নিজের ক্ষোভ, রাগ, অভিমান এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি ক্ষমতা দখল করেছেন। যার জন্য আজকে আমরা বাংলাদেশের এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। প্রতিদিন
একটু একটু করে বাংলাদেশ ধ্বংস হচ্ছে, এখন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। আর যেটা বলেছেন সাংবাদিকদের সুরক্ষা, প্রশ্নই আসে না। বাংলাদেশের সাংবাদিক কেন, এই বাংলাদেশে কারো সুরক্ষা নাই এখন। কবর ভেঙে ফেলে, কবর জ্বালিয়ে দেয়, কবর ভেঙে এবং জ্বালিয়ে দিয়েই ক্ষান্ত হচ্ছে না, কবরে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে এই বাংলাদেশের মানুষ কিভাবে সাংবাদিকদের সুরক্ষা থাকবে? যেখানে সাংবাদিকেরা রাস্তায় কথা বললেই তাকে পেটানো হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বললেই দোষর, আওয়ামী লীগের কথা তো বলার প্রশ্নই আসে না। মুক্তিযুদ্ধের আলোচনা করলে আপনি দেখেন কোন সাংবাদিক এখন নির্ভয়ে কথা বলতে পারছে? একজনও নাই। আপনি দেখেন সাংবাদিক সুরক্ষার মধ্যে অবশ্যই বাক স্বাধীনতা আছে, কোথায় বাক স্বাধীনতা আছে? এই যে বাংলাদেশে 50টির উপরে প্রাইভেট চ্যানেল, একটা প্রাইভেট চ্যানেলে একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, পরিচিত কোনো মানুষ বা একজন আওয়ামী লীগের মানুষ, একজন ছাত্রলীগের মানুষ, একজন যুবলীগের মানুষ, একটা মানুষকে আপনি কথা বলতে দেখেছেন? দেখেন নাই। তাহলে কিভাবে সংবাদ এবং বাক স্বাধীনতা সুরক্ষা পাবে? প্রশ্নই আসে না। নাই। ইউনূসের চাইতে বাংলাদেশে এত বড় স্বৈরা শাসক আর আসেনি, ভবিষ্যতে আসবেও না। যে আমি একটু সংবাদটা আর একটু পরে দর্শকদের জন্য শোনাতে চাই আসলে ঘটনাটা এটা লিখেছে। সাংবাদিক মঞ্জুরুল পান্না, যিনি ইউটিউব চ্যানেলে মানচিত্র পরিচালনা করেন, 29 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অডিটোরিয়ামে আয়োজিত একটি গোল টেবিল আলোচনায় অংশ নেওয়ার হঠাৎ আটক হন। আলোচনার বিষয় ছিল দেশীয় মুক্তিযুদ্ধ, সংবিধান এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি। আলোচনাটি আয়োজিত হয়েছিল নাগরিক সমাজভিত্তিক মঞ্চ 71-এর উদ্যোগে। এরপর পুলিশ হাতে 16 জন অংশগ্রহণকে অবিলম্বে আটক করা হয়, যার মধ্যে ছিলেন পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। পরে অনুসন্ধান বিষয়টি সামনে আসে যে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিধি আইন 2009 অনুযায়ী করা হয়েছে। আরএসএফ যেটা বলেছে সেটা একটু আমরা জানি। আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা আরএসএফ এর বিবৃতি বলেছে, সাংবাদিক পান্নার গ্রেপ্তার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বৈরতান্ত্রিক প্রবণতা মাত্র, গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি আঘাত। আরএসএফ এর দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সোরিয়া মার্সিয়া বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবাদিকদের ভয় দেখিয়ে সন্ত্রাসবিধি আইন ব্যবহার করা হচ্ছে। সংস্থা আরো দাবি করে, সক্রিয় সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য এই ঘটনার দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে যদি পদক্ষেপ না হয়। এটা মোটামুটি ছিল। তো আমরা একটা জিনিস বলতে চাই যে এই ঘটনাটা বা এই গ্রেপ্তারটা শুধু কিন্তু একটা গ্রেপ্তার না, এটা আমি মনে করি যে ইউনূস সরকারের নিয়ন্ত্রণবাদী নীতি এবং ভিন্নমত দমনের প্রকাশ। এবং যেখানে এই ইউনূস সরকার দাবি করছে, তারা কিন্তু দাবি করছে তারা নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন এবং তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতেছি? টোটালি স্বৈরতান্ত্রিক। এবং সেই কথাটা নিয়ে কিন্তু গত 5 আগস্ট থেকে আমরা বারবার আপনি আর আমরা বলছি। তো এইভাবে বিশ্ব সংস্থা, বিশ্ব মিডিয়াতে আমাদের যে এই কথাগুলো বা এই যে ইউনূস সরকারের যে দমন নিপীড়নের বিষয়টা উঠে এসেছে, এর বিনিময়ে ইউনূসের ভবিষ্যৎ ভাগ্য কি অপেক্ষা করছে বলে আপনি মনে করেন? ফরিদা, আপনার সাউন্ড পাওয়া যাচ্ছে না। এতে হবে আপনি বোধহয় অমি পিয়াল ভাইয়ের একটা পোস্ট দেখেছেন, সেখানে দেখেছেন যে আওয়ামী লীগের নাকি ছাত্রলীগের কিছু সদস্য বা কর্মীকে মব সন্ত্রাসের মাধ্যমে পেটাতে চেয়েছিল, তাদেরকে শেষে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে সেই পরিবারের কাছে প্রকাশ্যে। সেই ভিডিওটা আপনি দেখেছেন। অর্থাৎ মব সন্ত্রাসের জনক ক্ষমতায় থাকতেও তাদেরকে জনগণের পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। সুতরাং যখন আর্মি ব্যারাকে ফিরে যাবে বা এই যে সন্ত্রাস যারা তাদের পৃষ্ঠপোষক, তারা যখন হাত গুটিয়ে নেবে, এদের এমন পরিণতি হবে যে তারা স্বপ্নেও চিন্তা করতে পারতেছে না। ভয়াবহ করুণ পরিণতি হবে এদের। ওই যে আমাদের জামালপুরের ভাষায় যেটা বলি, পেটে পাড়াতে গোবার করে ফেলবে। ধন্যবাদ শেখ ফরিদ। মঞ্জুরুল আলম পান্না হয়তো এখন কারাগারে, কিন্তু তার কণ্ঠ আরো শক্তভাবে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে জনগণের মধ্যে বা আমাদের কাছে, বিশ্ববাসীর কাছে। এটাই সাংবাদিকতার প্রকৃত শক্তি বলে আমরা মনে করি। যে কণ্ঠ বন্দী হয় সে নীরব হয় না, সে আরো সরব হয় এবং মানুষের কাছে সেই দৃষ্টিগুলো আরো তুলে ধরে। বাংলাদেশের সাংবাদিক সমাজ আজকে এমন একটা সংকটে দাঁড়িয়ে আছে, আমরা জানি যে যেখানে কোনো সাংবাদিকের জীবনে নিরাপত্তা নাই এবং কোনো সাংবাদিক তার মন খুলে সত্য কথা লিখতে পারছে না। আমরা মনে করি অচিরেই এই দেশে এই পরিস্থিতির বিনাশ হবে, এই শেষ হবে এবং আমরা আমাদেরকে সেই পুরনো বাংলাদেশ খুঁজে পাবো, যেখানে আমাদের ভাষা, আমাদের বাক স্বাধীনতা থাকবে এবং স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ জনাব শেখ ফরিদ এবং ধন্যবাদ দর্শকদের যারা আমাদেরকে শুনছেন।